হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাড়ি অরুণিমা। আজকে অষ্টম শ্রেণীর 7th চ্যাপ্টার অণুজীবের জগৎ এই অংশ থেকে এই যে পরিবেশে অণুজীবদের ভূমিকা এইটা নিয়ে আলোচনা করব। দেখো, পরিবেশের মধ্যে অণুজীবদের নানা রকম ভূমিকা আছে, কিছু ভালোও করে, বেশ কিছু খারাপও করে। কিছু অণুজীব আছে যেগুলো উপকারী অণুজীব, তাদের কৃষিক্ষেত্রে একটা বিরাট ভূমিকা আছে। তাহলে এই পরিবেশে অণুজীবদের ভূমিকার মধ্যে প্রথম পয়েন্ট হলো কৃষি। আচ্ছা, উদ্ভিদ যখন ফসল উৎপন্ন করে, ফসলের মধ্যে প্রচুর পরিমাণে থাকে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন, অর্থাৎ ফসল তৈরির জন্য উদ্ভিদের প্রয়োজন হলো নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। এই নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন কিন্তু নাইট্রোজেন ছাড়া তৈরি করা সম্ভব নয়। কিন্তু উদ্ভিদ কোনোভাবেই বাতাসের মুক্ত নাইট্রোজেনকেও নিজে টেনে নিতে পারে না। যেরকমভাবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বাতাসের কার্বন ডাইঅক্সাইডকে টেনে নিতে পারে, কিন্তু নাইট্রোজেনকে টেনে নিতে পারে না। তাই জন্য কি, অর্থাৎ ওরা নাইট্রোজেনটা কোথা থেকে পাবে এবং সেটাকে নিয়ে ওদের নিজের দেহ গঠন এবং ফসল তৈরি করবে? এইটা একটা হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু তোমাদের ক্ষেত্রে আসতে পারে। ঠিক আছে, চলো এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করি। তার আগে বলি, বাতাসের যে নাইট্রোজেন, সেই নাইট্রোজেনকে সরাসরি ওরা ব্যবহার করতে পারে না। নাইট্রোজেনের কিছু রূপকে ব্যবহার করতে পারে, যেমন NO3- নাইট্রেটকে উদ্ভিদ নিয়ে ব্যবহার করতে পারে, আর NO3-, ঠিক আছে, আর অ্যামোনিয়াম রূপটাকে ওরা নিয়ে ব্যবহার করতে পারে, অ্যামোনিয়াম। এই দুটো থেকে কিন্তু উদ্ভিদ নাইট্রোজেনকে নিয়ে নেয় এবং ব্যবহার করতে পারে। কিন্তু সমস্যা হলো, মাটির মধ্যে এই নাইট্রেট আর অ্যামোনিয়াম কোনোটাই খুব বেশিক্ষণ মাটিতে থাকে না, বৃষ্টির জলের সাথে ধুয়ে যায়। আবার কিছু ব্যাকটেরিয়া আছে, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলোও কিন্তু এই অ্যামোনিয়াম যে সল্ট হয় বা অ্যামোনিয়াম যে যৌগগুলো হয় সেগুলোকে ভেঙে দেয়। তার মানে মাটিতে যদি এই নাইট্রেট আর অ্যামোনিয়াম থাকেও, জলের মাধ্যমে সেটা ধুয়ে যেতে পারে বা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া এদের ভেঙে দিতে পারে। তাহলে এখন প্রশ্ন হলো, উদ্ভিদ এই যে নাইট্রোজেন কোথা থেকে পাচ্ছে? এইখানেই সাহায্য করে কিছু অণুজীব। তার প্রথম পয়েন্ট হলো, কিছু স্বাধীনজীবী ব্যাকটেরিয়া বা অণুজীব এরা সাহায্য করে। তাহলে প্রথম পয়েন্ট কি? কৃষির মধ্যে প্রথম পয়েন্ট হলো কিছু স্বাধীনজীবী অণুজীব আছে। ঠিক আছে, নামটা থেকেই বুঝতে পারছো যে স্বাধীনজীবী মানে এরা মাটিতে স্বাধীনভাবে বসবাস করে, অন্য কোনো কিছুর ওপর ডিপেন্ডেন্ট নয়, এরা মাটিতে বসবাস করে এবং এরা বাতাসের যে নাইট্রোজেন সেটাকে টেনে নেয়, নিয়ে নিজের দেহে একটা নাইট্রোজেন যৌগ গঠন করে। এই অ্যামোনিয়াম রূপে ওদের শরীরের মধ্যে নাইট্রোজেনটাকে জমা রাখে। তারপর যখন এই সমস্ত ব্যাকটেরিয়া অণুজীব এরা মারা যায়, এদের দেহটা মাটিতে মিশে যায় এবং সেই মাটিতে যখন এদের দেহটা মিশে যায়, সেখান থেকে নাইট্রোজেন উদ্ভিদরা নিয়ে নেয়। তাহলে দেখো, এই রকম স্বাধীনজীবী ব্যাকটেরিয়া কারা? সেটা হলো ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর। এরা নাম কি? ক্লস্ট্রিডিয়াম আর অ্যাজোটোব্যাক্টর। এই নামগুলো খুব ভালো করে পড়বে, কারণ এইগুলো সম্পর্কে তোমরা ক্লাস 10-এও তোমাদের পড়তে হবে। এই জিনিসটা ক্লাস 10-এ তোমরা যখন পড়বে তখন নাইট্রোজেন সংবন্ধন বলে পড়বে। এখনই এটার কিছু অংশ আছে, খুব ভালো করে এখন বুঝে নাও, যাতে তখন তোমাদের কিন্তু অনেক কম পড়তে হবে বা এই জিনিসগুলো তোমাদের অলরেডি নলেজে থাকবে। আর কিছু নীলাভ সবুজ শৈবাল আছে, এরাও একইভাবে মাটির মধ্যে অবস্থান করে এবং বাতাসের নাইট্রোজেনকে টেনে নেয়, নিয়ে অ্যামোনিয়াম রূপে ওদের দেহের মধ্যে আবদ্ধ করে। তারপর তারা যখন মারা যায় তখন সেই দেহটা মাটিতে মিশে যায়, সেই মাটি থেকে উদ্ভিদ নাইট্রোজেন গ্রহণ করে। তাদের নাম হলো, নীলাভ সবুজ শৈবালগুলির নাম হলো অ্যানাবিনা, নস্টক, এগুলো। তাহলে নীলাভ সবুজ শৈবালের মধ্যে পড়ছে অ্যানাবিনা আর নস্টক।
এই নামগুলো কিন্তু খুব ভালো করে পড়বে, এখান থেকে ছোট প্রশ্নও আসতে পারে, বা মাটির মধ্যে কিভাবে নাইট্রোজেন সংবন্ধন হচ্ছে সেটা দিয়ে প্রশ্ন আসতে পারে, বা কোন কোন স্বাধীনজীবী ব্যাকটেরিয়া উদ্ভিদ দেহের মধ্যে নাইট্রোজেন সাপ্লাইকে বজায় রাখে সেটা দিয়েও প্রশ্ন আসতে পারে। বোঝা গেল? যদি 3 মার্কসের আসে তখন কিন্তু একটু বড়োভাবে লিখতে হবে, আর যদি স্পেসিফিক করে দেয় যে স্বাধীনজীবী অণুজীবের মাধ্যমে লিখতে হবে তখন তোমরা শুধু এই অংশটুকুই লিখবে। বোঝা গেল? এইভাবেই স্বাধীনজীবী অণুজীব দ্বারা বছরে 1 একর জমিতে 10 থেকে 20 কেজি নাইট্রোজেন সংবন্ধন হতে পারে। এই কৃষির মধ্যে দ্বিতীয় পয়েন্ট হলো মিথজীবী জীবের দ্বারাও নাইট্রোজেন সংবন্ধন হয়, মানে মিথজীবী জীবও বাতাস থেকে নাইট্রোজেনকে টেনে নিয়ে মাটির মধ্যে বা উদ্ভিদের মধ্যে নাইট্রোজেনকে সরবরাহ করছে। এই ক্লাস 8-এর আগের পর্বেই আমি এই মিথজীবী যে অণুজীবদের নিয়ে আলোচনা করেছি, তোমরা যদি সেই পর্বটা না দেখে থাকো প্লিজ গিয়ে সেইটা দেখে নিতে পারো, আমি আই বাটনে দিয়ে দেবো। কারণ ওই অংশ থেকেই মিথজীবী যে জীবগুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু এখন আলোচনা হবে, সেই জন্য যদি আগের অংশটা না বুঝে থাকো এই জায়গাটা বুঝতে পারবে না। তাই তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো গিয়ে দেখে আসো, নিয়ে তারপরে এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। চলো শুরু করি। এই মিথজীবী জীব দ্বারা, অর্থাৎ কিছু জীব আছে বা কিছু অণুজীব আছে, যেমন ধরো রাইজোবিয়াম, এরা কি করে শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে বাস করে। শিম্বগোত্রীয় কি? যে কোনো ডাল জাতীয় উদ্ভিদ, মানে শিমের মতো যে স্ট্রাকচার তৈরি হয়, যেমন ধরো তোমরা দেখেছো মটরশুঁটি, এই জাতীয়গুলো, ওই যে শিমের মতো যে অংশটা তৈরি হয় ওর ভিতরেই তো ডাল জাতীয় শস্যগুলো থাকে। সেই সমস্ত উদ্ভিদের মূলের মধ্যে অর্বুদ অবস্থান করে। এই অর্বুদের মধ্যে রাইজোবিয়াম থাকে। এই রাইজোবিয়ামের যে নাইট্রোজেনকে টেনে নিতে পারে, টেনে নিয়ে ও অ্যামোনিয়া রূপে কি করে? পরিণত করে, এবং সেই অ্যামোনিয়াটাকে ও উদ্ভিদে, যার দেহে, মানে যে উদ্ভিদের মূলে বাস করছে তাদের দেহে সাপ্লাই করে দেয়। এইভাবেও শিম্বগোত্রীয় উদ্ভিদ প্রচুর পরিমাণ নাইট্রোজেন কিন্তু বাতাস থেকে টেনে নিতে পারে। কার সাহায্যে? এই রাইজোবিয়ামের সাহায্যে। তাহলে এই যে ব্যাকটেরিয়াটার নাম হলো কি? রাইজোবিয়াম। এটা কিন্তু সব রকম উদ্ভিদের মধ্যে থাকে না, শুধুমাত্র শিম্বগোত্রীয় উদ্ভিদে থাকে। শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে থাকে। বোঝা গেল? এবং ওরা বাতাস থেকে নাইট্রোজেনকে টেনে নেয়, নিয়ে একটা সংবন্ধন করে এবং তারপর সেটাকে সেই উদ্ভিদের মধ্যে সাপ্লাই করে দেয়। এবার তুমি বলবে আমি কেন মিথজীবী বলছি? ঠিক আছে, মিথজীবী কারণ এই রাইজোবিয়াম ওই শিম্বগোত্রীয় উদ্ভিদের মধ্যে, মানে মূলে কি করছে? আশ্রয় পাচ্ছে, এবং ওরা সেটার পরিবর্তে কি করছে? ওই উদ্ভিদকে নাইট্রোজেন সাপ্লাই করছে। তাহলে একে অপরের হেল্প করে আছে, তাই হলো এরা মিথজীবিতা। ঠিক আছে, মিথজীবিতার মাধ্যমে উদ্ভিদ আর এই যে রাইজোবিয়াম এরা বেঁচে আছে। এছাড়াও অ্যাজোলা নামে একরকম জলের ফার্ন হয়, সেই ফার্নের কিন্তু পত্রগহ্বরের মধ্যে থাকে হলো অ্যানাবিনা। সেইটাও কিন্তু কি করে? যে নাইট্রোজেনকে টেনে নেয় এবং সেই উদ্ভিদ দেহের মধ্যে সাপ্লাই করে। কৃষির মধ্যে থার্ড পয়েন্ট হলো অ্যামোনিফিকেশন আর নাইট্রিফিকেশন। তাহলে এই অ্যামোনিফিকেশন ও নাইট্রিফিকেশন দ্বারাও বাতাসের নাইট্রোজেন মাটির মধ্যে আবদ্ধ হয়। কোনো প্রাণী যখন মারা যায় তার সেই মৃতদেহ পড়ে থাকে পরিবেশের মধ্যে, এবং সেই মৃতদেহের ওপর বিভিন্ন বিয়োজক এসে কাজ করে। সেই বিয়োজকরা কি করে? সেই প্রাণীর দেহের যে প্রোটিন অংশ, সেই প্রোটিনটাকে ভেঙে অ্যামোনিয়ায় পরিণত করে। অর্থাৎ দেহের যে প্রোটিন ছিল সেই প্রোটিনকে ভেঙে তৈরি করে অ্যামোনিয়া। ঠিক
ঠিক আছে। এই যে পরিবর্তন মানে জীবদেহের মৃত জীবদেহের প্রোটিন পরিবর্তিত হয়ে গেল অ্যামোনিয়ায়, এই যে পরিবর্তনটাকেই বলে অ্যামোনিফিকেশন। আর যে সমস্ত ব্যাকটেরিয়া এই অ্যামোনিফিকেশনে সাহায্য করে তাদের বলে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। তাহলে এইখানে কাজ করছে কি, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। ঠিক আছে, এই অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার মধ্যে পড়ে ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস র্যামোসাস, এগুলো দু একটা নাম অবশ্যই জেনে রাখবে। তারপরে এই যে অ্যামোনিয়া তৈরি হয়ে গেল, তো এই অ্যামোনিয়া থেকে প্রথমে তৈরি হয় নাইট্রাইট, সেটা থেকে তৈরি হয় নাইট্রেট। ঠিক আছে, তাহলে অ্যামোনিয়া পরিবর্তিত হয়ে গেল নাইট্রাইটে, নাইট্রাইট থেকে এলো নাইট্রেট। এই যে পরিবর্তন দুটো হচ্ছে এগুলো হচ্ছে নাইট্রিফিকেশন, মানে এই পরিবর্তনগুলোকে বলে নাইট্রিফিকেশন। আর এই যে পরিবর্তনটা হতে সাহায্য করে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। কি ব্যাকটেরিয়া? নাইট্রিফাইং। এখানে সাহায্য করছে, এই দু জায়গায় হলো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এই নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মধ্যে নাম হলো নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার এরা। তাহলে এই অ্যামোনিফিকেশন আর নাইট্রিফিকেশন খুব ভালো করে পড়বে এবং কোন কোন ব্যাকটেরিয়া এতে ইনভলভ সেগুলোও ভালো করে পড়বে, কারণ এখান থেকে মানে এই অংশটা খুব গুরুত্বপূর্ণ এবং এখান থেকে ছোট প্রশ্ন আসে, 2 মার্কসেরও কোশ্চেন আসে। এই অংশ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, যেটা হলো পাটকে কেন বহুদিন জলের মধ্যে ফেলে রেখে পচানো হয়? এটার কারণ হলো যখন পাটকে মানে কাটার পরে ওটাকে নোংরা জলে বা পুকুরের জলের মধ্যে ডুবিয়ে রাখা হয়, সেই পুকুরের জলের মধ্যে থাকে কিছু ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াগুলো পাটের যে কাণ্ড সেইটার মধ্যে পেকটিনকে নষ্ট করে দেয়। পেকটিন যখনই নষ্ট হয়ে যায় কাণ্ডটা থেকে যায়, কিন্তু এর ভিতর থেকে তন্তুটা বেরিয়ে আসে। বোঝা গেল? অর্থাৎ এইটা যদি ধরো পাট হয়, এই পাটের এটা হলো কাণ্ড, এর গায়ে রয়েছে পেকটিন, এই পেকটিনটাকে নষ্ট করে দেয় এবং এর ভিতরে যে তন্তু আছে মানে যে ফাইবার সেইটাকে সহজে বের করে আনা যায়। আর এই যে কাণ্ডের মতো অংশ যেটা পড়ে থাকে সেটাই আমরা পরে পাটকাঠি হিসাবে ব্যবহার করতে পারি। তাহলে পাটকে কেন জলের মধ্যে চুবিয়ে রেখে পচানো হয়, এটাই হলো তার কারণ। পরিবেশে যে অণুজীবদের ভূমিকা তার দ্বিতীয় পয়েন্টে আসে হলো এই যে খাদ্য প্রক্রিয়াকরণ। খাদ্য প্রক্রিয়াকরণের মানে জন্য অনেক রকম ব্যাকটেরিয়া ছত্রাক ব্যবহার করা হয়, অর্থাৎ কিছু অণুজীব আছে যেগুলো আমাদের খাদ্যকে প্রক্রিয়াকরণ করতে সাহায্য করে। তার প্রথম পয়েন্ট হলো কি, দই তৈরিতে। আমরা জানি দইয়ের মধ্যে কি থাকে, ল্যাক্টোব্যাসিলাস থাকে। দইয়ের মধ্যে থাকে কি, ল্যাক্টোব্যাসিলাস। এইটা একটা হলো ভালো ব্যাকটেরিয়া। ঠিক আছে, ল্যাক্টোব্যাসিলাস। এবার তুমি যখন দই পাতবে নতুন করে, তখন আমরা কি করি, দুধটাকে হালকা গরম করে নিই, খুব বেশি গরম নয়, হালকা গরম, যে অবস্থায় আমরা দুধের মধ্যে আঙুল চোবাতে পারবো, মানে যে টেম্পারেচার আমাদের আঙুল সহ্য করতে পারবে সেই রকম লেভেলে গরম করার পরে সেই দুধটাকে একটা পাত্রে ঢেলে নিই। তার মধ্যে আগে থেকে রাখা দইয়ের 1 চামচ বা সামান্য কিছু অংশ ওই দুধের মধ্যে মিশিয়ে দিই, নিয়ে সেটাকে চাপা দিয়ে রেখে দিই। এই যে দই তৈরি করার সময় দুধের মধ্যে আগে থেকে রাখা এই দইয়ের কিছু অংশ মেশানো হয়। এটার কি কারণ? আগে থেকে রাখা যে দই তার মধ্যে অলরেডি ল্যাক্টোব্যাসিলাস আছে। যখন আমরা এই যে দুধ গরম করছি এবং সেটার মধ্যে যে এই 1 চামচ দই মেশাচ্ছি, সেটার মাধ্যমে এই দুধের মধ্যে আমরা ল্যাক্টোব্যাসিলাস আনছি এবং সেটাকে মোটামুটি একটা পরিবেশের তাপমাত্রায় 37 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো এর মধ্যে রেখে দিচ্ছি। তখন কি হচ্ছে, ওই ল্যাক্টোব্যাসিলাসটা ওই দুধের যে ল্যাকটোজকে ব্যবহার করছে, নিয়ে ল্যাকটিক অ্যাসিডে তৈরি করছে। তাহলে দুধের মধ্যে কি থাকে, ল্যাকটোজ। সেই ল্যাকটোজকে ব্যবহার করে কি তৈরি করে, ল্যাকটিক অ্যাসিড। তার ফলে দই তৈরি হয়ে যায়। বোঝা গেল? দই তৈরিতে সাহায্য করে কোন ব্যাকটেরিয়া, এটা কিন্তু খুব ভালো করে নাম পড়বে।
এর পরের পয়েন্ট হলো ধরো কিছু মানে উপকারী ব্যাকটেরিয়া বলো ছত্রাক বলো এরা আছে যারা খাদ্য তৈরি করতে সাহায্য করে। যেমন ধরো ইডলি ধোসা, তারপর ধরো তুমি ওই কেক বানাচ্ছ, তারপর ধরো কোনো পাউরুটি বানাচ্ছ, এই কেক পাউরুটি এগুলোর মধ্যে আমরা অনেক সময় কি ব্যবহার করি, ইস্ট ব্যবহার করি, সেটা একরকম ছত্রাক। আবার ধরো ইডলি ধোসা এগুলো বানানোর জন্য কি করি আমরা, যে মানে ব্যাটারটা তৈরি করি সেটাকে অনেকক্ষণ ফার্মেন্ট করি, ঠিক আছে, বা সন্ধান প্রক্রিয়া করি। তখন কি হয়, পরিবেশের মধ্যে যে কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলোকে আমরা ওটার মধ্যে আসতে অ্যালাউ করি, এবং তার ফলে কি হয় ওটার ভিতরে মানে ওই যে ব্যাটারটা তৈরি করা হয় সেইটা ফার্মেন্ট বা সন্ধান প্রক্রিয়ায় কিছুটা অ্যালকোহল জাতীয় পদার্থ তৈরি করে ফেলে, বোঝা গেল, এবং সেটা থেকে অ্যাসিড তৈরি করে। তাহলে আমরা যে এই খাদ্যগুলো তৈরি করছি এগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যাকটেরিয়া ছত্রাকের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা এরকম নাম হয়তো শুনেছো যে অ্যাপেল সাইডার ভিনিগার, ঠিক আছে। এই ভিনিগারটা কিভাবে তৈরি করা হয়, প্রথমে আপেলটাকে নেওয়া হয় বা আপেলের জুস নেওয়া হয়, সেইটাকে ইস্টের মাধ্যমে সন্ধান করা হয় বা ফার্মেন্ট করা হচ্ছে, তখন সেটা তৈরি করে হলো অ্যালকোহল, ঠিক আছে। আবার কিছু ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, সেই ব্যাকটেরিয়াগুলো এই অ্যালকোহলকে অ্যাসিডে পরিণত করে, তখন সেটা অ্যাপেল সাইডার ভিনিগারে পরিণত হয়, বোঝা গেল। তাহলে এই যে ভিনিগার তৈরির ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন এই যে ব্যাকটেরিয়া ছত্রাক এগুলোর ভূমিকা আছে। এই যে ইস্ট ব্যবহার করছি এটা একটা ছত্রাক, তারপর ব্যবহার করছি ব্যাকটেরিয়া, সেটার কি করছে, অ্যালকোহলকে অ্যাসিডে পরিণত করে দিচ্ছে। কখনো কখনো তোমরা এটা লক্ষ্য করেছো যে কোনো খাদ্য খাওয়ার পরে, বিশেষ করে যেটা একটু বেশি পুরনো বা বাইরের খাবার বা খোলা খাবার, এরকম খাবার খেলে কি হয়, সাথে সাথে ধরো পেটে ব্যথা হতে পারে, ডায়রিয়া হতে পারে বা বমি হতে পারে, এরকম হয়। এটার কি কারণ, এটার কারণ হলো ধরো যখন ওই খাদ্যটা খোলা বা বাইরে থেকে আনানো, সেটা তো আর হেলদি নয়, সেটার মধ্যে অনেক বাইরের ব্যাকটেরিয়া ছত্রাক এগুলো বসতে পারে। সেই ব্যাকটেরিয়া ছত্রাক যখন খাদ্যের মধ্যে এসে বসে তখন কি করে, ওরা খাদ্যের কিছু অংশকে ব্যবহার করে নেয়, মানে খাদ্যের যে যৌগ সেটাকে ভেঙে দেয়। এবার ভাঙার সাথে সাথে ওরা নিজেদের দেহ থেকেও এমন কিছু ক্ষরণ করে যেটা খাদ্যের মধ্যে মিশে যায়, তখন ওই যে পদার্থটা ওরা দেহ থেকে ক্ষরণ করলো সেইটাও খাদ্যের মধ্যে মিশে গেল। এবার আমরা যখন ওই খাদ্য খেলাম আমাদের শরীর অসুস্থ হয়ে পড়লো। তাহলে এই যে মানে ছত্রাক বা ব্যাকটেরিয়ার দেহ থেকেও যে যৌগ মানে যে পদার্থ ক্ষরণ হচ্ছে সেটা কিন্তু আমাদের শরীর অ্যাকসেপ্ট করতে পারে না, আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে। এটাও কিন্তু অণুজীবদের একটা ভূমিকা, কিন্তু সেটা মানে ভালো দিক নয়, এটা একটা খারাপ দিক। তাহলে খাদ্যকে কি ভাবে অনেকক্ষণ অবধি ভালো রাখা যেতে পারে, তার প্রথম হলো কি, যখন তোমরা দেখবে যে অনেক সময় ক্যানের মধ্যে খাবার পাওয়া যায়, হ্যাঁ, মানে ধরো টমেটো পিউরি এরম ক্যানের মধ্যে আটকানো, ঠিক আছে, তখন ওটা কি হয়, ক্যানের মধ্যে কিন্তু ওই পদার্থটাই থাকে, ওটা কিন্তু বায়ুশূন্য হয়। যেহেতু বায়ুশূন্য তাই ওর মধ্যে না কোনো ব্যাকটেরিয়া না কোনো ছত্রাক আছে, তাই জন্য ওই জিনিসটা কিন্তু খারাপ হয় না। তার সাথে অনেক সময় খাবারকে প্যাকেজিং করা হয়, মানে নানা রকম তোমার ওই প্রিজারভেটিভ দিয়ে প্যাকেজিং করা হয়, যার ফলে খাদ্যটা কি হয়, যে নষ্ট হয় না। এছাড়াও আর কি হতে পারে, বিভিন্ন সবজিকে তুমি কেটে শুকিয়ে রোদে শুকিয়ে রাখলেও কিন্তু সেটাও অনেক দিন অবধি চলে। যেমন তোমরা নিশ্চয়ই জানো যে আমশিকেও একইভাবেই তৈরি করা হয়, তাই তো, তার সাথে নুনও যোগ করা হয়। আবার আমসত্ত্ব যেমন, সেটাও অনেক দিন অবধি থাকে, কারণ কি, যখন মানে ওটাকে তৈরি করার পরে আমরা দীর্ঘ সময় অবধি রোদে রাখি। এবার রোদ যখন কি করে, পুরো জলটা ওর ভিতর থেকে টেনে নেয়, যখনই কোনো বস্তুর মধ্যে থেকে জল পুরো বেরিয়ে যায় তখন কিন্তু সেটা মানে ব্যাকটেরিয়া ছত্রাক দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এছাড়া আর কি হতে পারে, ধরো মাছ মাংস যখন আমরা ম্যারিনেট করি, অ্যাকচুয়ালি ওটা আমরা কী করি, নুন লেবু এগুলো মিশিয়ে মানে ওটাকে নরম হতে দিই, বোঝা গেল। ঠিক একইভাবে নুন মিশিয়েও কিন্তু মাছ মাংস অনেক দিন অবধি স্টোর করা যেতে পারে। এছাড়া যেমন ধরো আচার তৈরির সময় কি হয়, তেলের মধ্যে কোনো মানে নানা রকম বস্তুকে চুবিয়ে রাখা হয়, তারপর ধরো বিভিন্ন মশলা আছে সেগুলোও কিন্তু মানে খাদ্যকে পচতে বাধা দেয়, যে কারণে আচারের মধ্যে কিন্তু এত রকম মশলা ব্যবহার করা হয়, ঠিক আছে। যেমন ধরো আম বাঁধাকপি এগুলো শুকিয়ে যখন আচারের মধ্যে ব্যবহার করা হয় সেগুলো কিন্তু অনেক দিন অবধি ভালো থাকে। এছাড়াও ধরো ফলের মধ্যে চিনি যোগ করেও সেই ফলকেও অনেকক্ষণ অবধি রাখা যায়। ধরো তারপর যে অতিরিক্ত যে আমরা খাবার হয় আমাদের, সেগুলো আমরা ফ্রিজে রাখি, মানে কোনো খাবারকে রেফ্রিজারেট করেও আমরা অনেকক্ষণ অবধি বা অনেক দিন অবধি ভালো রাখতে পারি। এছাড়াও আরও একটা পদ্ধতি আছে, সেটা পাস্তুরাইজেশন। এই পাস্তুরাইজেশনটা কিন্তু তোমাদের ক্ষেত্রে তোমাদের কাছে একেবারেই নতুন, তাই আমি এই পাস্তুরাইজেশন সম্পর্কে মানে কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি।
পাস্তুরাইজেশন হলো এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে যে কোনো রকম তরল বস্তুকে, ঠিক আছে, এটাকে করা হয় কি কোনো ব্যাকটেরিয়া মানে ব্যাকটেরিয়া ফ্রি করা হয়, ওর মধ্যে কোনো ব্যাকটেরিয়া থাকবে না, যাতে ওটা সহজে নষ্ট হবে না। আমরা যে বাড়িতে দুধ আনার পরে দুধটাকে কি করি, মানে গরম করি এবং তারপর সেটাকে ঠান্ডা করি, এইটা হলো একরকম মানে একটা পাস্তুরাইজেশন পদ্ধতি। এই পাস্তুরাইজেশনের সাহায্যে কি করি আমরা, দুধের মধ্যে ধরো কিছু স্পয়েলেজ ব্যাকটেরিয়া থাকে, মানে যে ব্যাকটেরিয়াগুলো দুধকে নষ্ট করে দিতে পারে, সেই ব্যাকটেরিয়াগুলোকে আমরা মেরে ফেলি। তারপর কি করি, সেই দুধটাকে আমরা ফ্রিজে ঢুকিয়ে দিই। পাস্তুরাইজেশন হলো এমন একটা পদ্ধতি যেখানে 100 ডিগ্রি সেলসিয়াসের কমে জিনিসটাকে ফোটানো হয় এবং কিছু সময় ওটাকে গরম করার পরে খুব সাথে সাথে জিনিসটাকে ঠান্ডা করা হয়, তারপর সেটাকে ঠান্ডা অবস্থাতেই স্টোর করা হয়। বোঝা গেল? সেটাই হলো পাস্তুরাইজেশন। বিজ্ঞানী লুই পাস্তুর এটাকে প্রথম আবিষ্কার করেছিলেন। আমরা সাধারণত এখন বাজারে অনেক রকম দেখি যে মানে অনেক রকম দুধ পাওয়া যায় যেগুলো পাস্তুরাইজড মিল্ক। সেই পাস্তুরাইজড মানে কি, সেইটা হলো এইরকম ধরো একটা চেম্বার আছে, এরকম একটা নল আছে, ঠিক আছে, এইখানে হলো আগুন জ্বলছে, ঠিক আছে, আর এইখানেও আরও একটা নল রয়েছে যেটার মধ্যে দিয়ে দুধটাকে ঠান্ডা করা হয়। এখানে কি করা হচ্ছে, ঠান্ডা করা হচ্ছে। এইখানে ধরো এর মধ্যে দিয়ে দুধটাকে চালনা করা হলো, প্রথমে এই চেম্বারের মধ্যে দুধটাকে রেখে ফোটানো হলো, তারপর ইমিডিয়েট সেই দুধটাকে এইখানে পাঠিয়ে ঠান্ডা করা হলো। প্রথমে গরম করা কেন হয়, যাতে এর ভিতরে যে ব্যাকটেরিয়া আছে সেগুলো মারা যায়, আর তারপর ঠান্ডা কেন করা হয়, যাতে ক্যারামেলাইজড না হয়ে যায় বা অতিরিক্ত মানে গরম হয়ে গিয়ে দুধের যে গুণ সেটা না নষ্ট হয়ে যায়, সেইটার জন্যই গরম করা হয়, তারপর ইমিডিয়েট ঠান্ডা করা হয়। এই পদ্ধতিটাই হলো পাস্তুরাইজেশন। এটা হলো তোমাদের পাস্তুরাইজেশন সম্পর্কে কিন্তু ছোট প্রশ্ন আসতে পারে, বা কোন জাতীয় পদার্থকে, কোন জাতীয় খাদ্যকে পাস্তুরাইজেশন করা হয় সেটা নিয়েও প্রশ্ন আসতে পারে। তাহলে কি বলবে, যে কোনো রকম তরল পদার্থকেই আমরা পাস্তুরাইজেশন করতে পারি, পাস্তুরাইজড করতে পারি। সাধারণত দুধ জাতীয় যে কোনো প্রোডাক্টকেই আমরা বেশি মানে পাস্তুরাইজড করি। এর পরের পয়েন্ট হলো ঔষধ প্রস্তুতি। নানা রকম অণুজীবকে ব্যবহার করে নানা রকম জীবনদায়ী ওষুধ তৈরি করা হয়েছে। যেমন ধরো অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিক কি? অ্যান্টিবায়োটিক হলো কোনো ব্যাকটেরিয়া বা ছত্রাকের দেহ থেকে নিঃসৃত একরকম জৈব পদার্থ, যেটা কি করছে কোনো নির্দিষ্ট মানে ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সক্ষম। এবার সেই যে জৈব পদার্থগুলো কালেক্ট করে সেই জৈব পদার্থগুলোর বিশুদ্ধীকরণ করা হয় বা কখনো কখনো রাসায়নিকভাবে সামান্য পরিবর্তনও করা হয়, নিয়ে সেইটা থেকে যে ওষুধ তৈরি করা হয় সেইটাকেই বলছে অ্যান্টিবায়োটিক। তাহলে অ্যান্টিবায়োটিক আসলে কি, সেটাও হলো অ্যান্টিবায়োটিক হলো কোনো ব্যাকটেরিয়া বা ছত্রাকের দেহ থেকে নিঃসৃত জৈব পদার্থ, সেইটাকে ব্যবহার করা হচ্ছে অন্য ব্যাকটেরিয়া মারার জন্য। এইটা প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং। 1928 সালে তিনি এটা আবিষ্কার করেন। কিভাবে আবিষ্কার করেন সেটা কিন্তু সাডেনলি হয়, মানে সেটা কোনো প্ল্যান ছিল না। তিনি একরকম ব্যাকটেরিয়াকে একটা কালচার মিডিয়ামে মানে সেটাকে বাড়াচ্ছিলেন, ঠিক আছে। এরকম ধরো একটা পেট্রি ডিশ, এইটাকে বলে পেট্রি ডিশ। এই পেট্রি ডিশের মধ্যে ছিল অ্যাগার। আগার হলো একটা মাধ্যম যেটার মধ্যে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এবার ধরো এই ব্যাকটেরিয়া, এই যে পাত্রের মধ্যেই তিনি কিছু নির্দিষ্ট ব্যাকটেরিয়াকে এরকমভাবে বাড়াচ্ছিলেন বা সংখ্যা বৃদ্ধি করছিলেন, কিন্তু তিনি যখন এইটাকে মানে ঢাকা দিয়ে যেতে ভুলে যান, তখন কি হয়, বাতাসের থেকে ধরো কোনো ছত্রাক এর ওপর এরকমভাবে গজাতে থাকে, এরকম সাদা সাদা হয়ে এগুলোকে জন্মায়। এবং তিনি পরের দিন কি লক্ষ্য করেন, যে এই যে ছত্রাকগুলো গজিয়েছে এইগুলো কিন্তু এই যে ব্যাকটেরিয়া যেটা উনি আগে থেকেই কালচার করছিলেন সেইগুলোকে সব মেরে ফেলেছে, মানে এই যে সবুজগুলোকে, এই ব্যাকটেরিয়াগুলোকে সব মেরে ফেলেছে। এইখান থেকে তিনি কনক্লুশনে আসেন যে কিছু নির্দিষ্ট ছত্রাক এমন আছে যেটা ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে। ঠিক এই যে প্রিন্সিপাল, এটাকেই কাজে লাগিয়ে তৈরি করা হয় জীবনদায়ী ওষুধ, সেটা হলো অ্যান্টিবায়োটিক। যেমন ধরো কিছু অ্যান্টিবায়োটিক হলো অ্যাম্পিসিলিন, ক্লোরোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন, এইগুলো। এই যে অ্যান্টিবায়োটিক,
এইগুলো কিন্তু ভাইরাসের ওপর কাজ করে না বা ছত্রাকের ওপরও কাজ করে না, শুধুমাত্র ব্যাকটেরিয়ার ওপর কাজ করে। এরপর আসি অনাক্রম্যতায়। আমাদের প্রত্যেকটা জীবের মধ্যেই দেহে একটা স্বাভাবিকভাবেই রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, সেইটাকেই বলে অনাক্রম্যতা। এই অনাক্রম্যতাকেই কাজে লাগিয়ে কিন্তু আমাদের যে নিঃশ্বাসের মাধ্যমে কিন্তু প্রচুর মানে ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো কিন্তু জীবদেহের মধ্যে ঢোকে। কিন্তু আমরা তো সবসময় রোগগ্রস্ত হই না, তার মানে কি আমাদের দেহের মধ্যে অনাক্রম্যতা আছে, যেটা এই ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো থেকে আমাদেরকে বাঁচাচ্ছে। কিন্তু কখনো কখনো আমরা রোগগ্রস্ত হই। তখন কি হয়, ধরো কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস সেটা আমাদের দেহের মধ্যে ঢুকলো, সেটা আমাদের দেহের মধ্যে ঢুকে ওরা নিজেদের দেহ থেকে কিছু পদার্থ ক্ষরণ করে। সেই পদার্থটা আমাদের তো বডির অংশ নয় বা বডির কোনো চেনা জৈব পদার্থ নয়, তাই আমাদের বডি ওইটাকে ভাবে কি অ্যান্টিজেন বা বহিরাগত পদার্থ। তাহলে অ্যান্টিজেনটা কি? অ্যান্টিজেন নিজে ব্যাকটেরিয়াও হতে পারে, ভাইরাসও হতে পারে, বা ব্যাকটেরিয়া ভাইরাসের দেহ থেকে নিঃসৃত জৈব পদার্থও হতে পারে। এই যে অ্যান্টিজেন যেই শরীরে ঢুকলো, আমাদের শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয় এটার বিরুদ্ধে কাজ করার জন্য। যেমন কোনো যুদ্ধ লাগে যখন দেশের মধ্যে, কি হয়, সৈন্যরা যেমন রুখে দাঁড়ায়, ঠিক একইভাবে আমাদের দেহেরও সৈন্য হলো এই অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি সাধারণত প্রোটিন দ্বারা তৈরি হয়। অ্যান্টিবডি কি করে, যে রোগ প্রতিরোধ ক্ষমতা, মানে রোগ প্রতিরোধ করার চেষ্টা করে। এবার তুমি বলবে যে তাহলে যখন অ্যান্টিবডি কাজই করছে, তাহলে আমরা কেন জ্বর, কাশি এগুলো হয়? কারণ কি, শরীরের মধ্যে অ্যান্টিবডি অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করছে। যখন যুদ্ধ চলে তখন কি হয়, সেই পরিস্থিতিটা কি খুব ভালো? সেটা তো নয়। ঠিক একইভাবে শরীরের মধ্যে যখন আমাদের অ্যান্টিবডি যুদ্ধ করছে অ্যান্টিজেনের সাথে, শরীরে কিছু রিয়াকশান দেখা যায়, যেমন বডি টেম্পারেচার বাড়ে, তারপর কাশি হয়, এইরকম বিভিন্ন সাইড এফেক্ট হয়। এগুলো হলো শরীরে অ্যান্টিজেন অ্যান্টিবডির যে যুদ্ধ হচ্ছে তারই মানে প্রতিক্রিয়া বলতে পারো। ঠিক আছে। এই যে এখন কোভিড হচ্ছে, এই কোভিডের মানে জন্য কি হচ্ছে, ধরো কোভিডটা একটা অ্যান্টিজেন রূপে শরীরে ঢুকলো। এবার আমাদের শরীর কিন্তু ওটা তো বহিরাগত পদার্থ, ওকে চেনে না, সেজন্য ওকে কি করে, আমাদের যে রক্তের মধ্যে যে WBC, তারা সবাই মিলে ওকে অ্যাটাক করে। ঠিক আছে, সেইটাই হলো অ্যান্টিবডি। এইগুলো প্রোটিন দ্বারা তৈরি। সেই জন্যই এখন যাদের কোভিড হচ্ছে তাদেরকে কি বলা হচ্ছে, ভালোভাবে প্রোটিন ডায়েট নিতে। কারণ হলো এটা কি, যে প্রোটিন ডায়েট যদি তুমি নাও, তখনই কিন্তু কি হবে, এই অ্যান্টিবডি তৈরিটাকে তুমি কোনোভাবে প্রমোট করতে পারবে। তার ফলে শরীর রুখে দাঁড়ানোর ক্ষমতা অনেক বেশি হবে, নয়তো শরীর অনেক বেশি দুর্বল হয়ে পড়বে। বোঝা গেল? তাহলে এরপর আসি টিকা। টিকা কি? টিকা হলো এই যে এখন কোভিডের টিকা দেওয়া হচ্ছে বা ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সেটা আসলে কি, সেটা হলো ধরো কোভিডেরই একটা, তোমার ধরো হয় মানে মৃত কোনো অণুজীব বা অর্ধমৃত কোনো অণুজীব, বা সেইটাকে একদম কাজ করার ক্ষমতা কমিয়ে দেওয়া হয়েছে, এই রকম অণুজীব শরীরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবং সেটাও খুব সামান্য পরিমাণে। বোঝা গেল? মানে তোমার শরীরে যখন রোগ হচ্ছে সেই রকমভাবে নয়, ধরো একখানা কি দুখানা অর্ধমৃত বা পুরো মৃত, বা ওরা কাজ করতে পারবে না, এই রকম অবস্থার অণুজীবকে শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবার ওই যে অণুজীবকে ঢুকিয়ে দেওয়া হলো, আমাদের শরীরের WBCর সংখ্যা অনেক বেশি, কিন্তু যে কটা মানে ঢুকেছে বাইরে থেকে অ্যান্টিজেন, সেগুলোর সংখ্যা অনেক কম। ফলে খুব সহজেই ওকে কি করে, মানে ওকে কাবু করে ফেলে এবং নিজেদের সংখ্যা বৃদ্ধি করে ফেলে। অর্থাৎ অ্যান্টিবডির সংখ্যা অনেক বেড়ে যায় অ্যান্টিজেনের তুলনায়। ফলে গিয়ে আমাদের শরীর সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায়। পরবর্তীকালে যদি কোভিডের ভাইরাস বাইরে থেকে ঢোকে, তার জন্য কিন্তু শরীর অলরেডি তৈরি হয়ে গেছে, আগে থেকেই সেনা তৈরি করে রেখেছে। বোঝা গেল? মানে কোনো যুদ্ধ হওয়ার পরে, যুদ্ধ শুরু হওয়ার পরে তুমি সেনা তৈরি করছো, আর যুদ্ধ হওয়ার আগে থেকেই তুমি সেনা প্রস্তুত করে রাখছো। এই যে দুটোর মধ্যে ডিফারেন্স, এক্স্যাক্টলি টিকাকরণের জন্য এটাই হয়। তার মানে তোমাদের শরীরের মধ্যে ভ্যাকসিন যখন নিচ্ছ, আগে থেকেই তোমার অ্যান্টিবডি তৈরি হয়ে রয়েছে। এরপর যদি সত্যি সত্যি তোমাদের বাতাস থেকে বা পরিবেশ থেকে যদি মানে কোনো ভাইরাস ঢোকে, তখন কিন্তু শরীর খুব সহজেই সেই ভাইরাসটাকে কাবু করে ফেলতে পারবে, বা ফ্যাটাল কিছু হবে না, মানে ক্ষতিকারক অবস্থা অবধি যাবে না। বোঝা গেল? এটাই হলো ভ্যাকসিন। তাহলে ভ্যাকসিনেশন কি? যে পদ্ধতির মাধ্যমে অর্ধমৃত বা সম্পূর্ণ মৃত বা মানে কাজ করতে অক্ষম এমন অণুজীবকে শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, এবং খুব নির্দিষ্ট সংখ্যায়
শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি করতে দেওয়া হচ্ছে, যার জন্য ওই রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের মধ্যে গড়ে ওঠে। এইটাই হলো ভ্যাকসিনেশন বা টিকাকরণ। এতদিন তো এখন তো শুনছো কোভিডের ভ্যাকসিন, এর আগে নানা রকম ভ্যাকসিন হয়, যেমন ছোটোবেলাতে নানা রকম ভ্যাকসিন হয়, ডিপথেরিয়া, টিটেনাস, তারপর ধরো তোমার মামস, মিজেল, এই সমস্ত কিছুর কিন্তু ভ্যাকসিনেশন আমাদের অলরেডি সবার ছোটোবেলায় হয়। সেটার কারণ একটাই, যে আগে থেকেই শরীরকে তৈরি করে দেওয়া হচ্ছে এই রোগগুলোর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এই ভ্যাকসিনেশনের মাধ্যমেই পোলিও, টাইফয়েড, ডিপথেরিয়া, টিটেনাস এই সমস্তগুলোকে কিন্তু এই রোগগুলোকে কিন্তু প্রতিরোধ করা এখন সম্ভব হয়েছে। এর পরের পয়েন্ট হলো বর্জ্য পরিষ্কার। কোনো কোনো ব্যাকটেরিয়া আছে যেগুলোকে মল, মূত্র এগুলোকে ভেঙে দিয়ে ব্যবহারযোগ্য পদার্থে পরিণত করতে পারে এবং সেই ব্যবহারযোগ্য পদার্থ মাটিতে মেশানো হয় যাতে মাটির উর্বরতা বৃদ্ধি করে। এই জাতীয় ব্যাকটেরিয়ার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই যে এত জনসংখ্যা, এই যে এত মানুষ, তাদের এত যে বর্জ্য পদার্থ, সেগুলো কিন্তু সব ক্লিয়ার করা হয় একমাত্র এই জাতীয় ব্যাকটেরিয়ার মাধ্যমে এবং সেগুলো পরবর্তীকালে মাটিতে মিশিয়ে দেওয়া হয়, যার ফলে মাটির উর্বরতা বৃদ্ধি হয়। তারপর ধরো কোনো কোনো দেশে, ভারতের নানা জায়গায় কি করা হয়, যে গবাদি পশু আছে, গবাদি পশুর মলমূত্র, তারপর পোলট্রি পাখির মল, এইগুলোকে না একটা নির্দিষ্ট জায়গায় ফেলা হয়। তারপর ধরো শাকসবজি, বিভিন্ন এরকম অব্যবহৃত জিনিস, সেগুলোকে ফেলা হয় এবং পচানো হয়। তার ওখানে মিথানোজেনিক ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। সেই মেথানোজেনিক ব্যাকটেরিয়া ওই পদার্থগুলোকে পচিয়ে তৈরি করে মিথেন গ্যাস। ওই মিথেন গ্যাস কয়লা, কেরোসিনের বিকল্প হিসাবে ব্যবহার করা হয়। ওইগুলো দিয়ে তুমি কয়লার বদলে ধরো রান্নার কাজে ব্যবহার করতে পারে, আলো জ্বালাতে কাজে লাগতে পারে, এরকমভাবে ব্যবহার করা হয়। আর মহাকাশযান যখন যায়, তার মধ্যে তো প্রাণী থাকে, মানুষ থাকে। সে মানুষ তো কী করে, ওখান থেকে অক্সিজেন নিতে থাকে, কিন্তু যে কার্বন ডাইঅক্সাইড তো কন্টিনিউয়াস ছাড়তে থাকে, বেশ সেই কার্বন ডাইঅক্সাইডের সংখ্যা একসময় অনেক বেশি হয়ে যায়। তাই মহাকাশযানের মধ্যেও ক্লোরেল্লা নামক শৈবাল রাখা হয়। সেইটা কি করে, ওই কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করে প্রচুর পরিমাণ অক্সিজেন ওখানে রিলিজ করতে পারে। তাহলে এখানেও কিন্তু মহাকাশযানের মধ্যেও অণুজীবের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই ক্লোরেল্লা দিয়ে প্রশ্নটা কিন্তু শর্ট কোশ্চেনের মধ্যে খুব আসে, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে এই জায়গাটা পড়বে। আজ এই পর্যন্তই, পরের পর্বে দেখা হবে পরবর্তী চ্যাপ্টার নিয়ে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।